Green Touch, a program for basic challenge. আমরা আজকে আসি প্রকৃতি এবং প্রত্যয়ের তৃতীয় পর্বে। প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা আপনারা দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন। আপনার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। যদিও আমরা প্রকৃতি এবং প্রত্যয় চ্যাপ্টারটাকে, এই অধ্যায়টাকে অনেকেই অনেক কঠিন মনে করি, কারণ এর মূল কিছু বেসিক আছে, কিছু প্রকৃতি আছে, যে মূল যে বিষয়গুলো এগুলো বুঝতে পারলে এগুলো খুব সহজে আয়ত্ত করা যায়। তো আমরা তারই ধারাবাহিকতায় আজ প্রকৃতি এবং প্রত্যয়ের তৃতীয় পর্বে আমি আতাউর রহমান সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। দেখেন, প্রকৃতি এবং প্রত্যয়ের দুইটা গুরুত্বপূর্ণ দিক আছে, এখানে তিনটা আমি বলবো, তবে আজকে আমি তিনটি আলোচনা করব। গুণ এবং বৃদ্ধি। এই গুণ এবং বৃদ্ধি, এই ব্যাপারটা অনেকের কাছে একটু হিবিজিবি লাগে, পরিষ্কারভাবে সে এখানে ডেলিভার দিতে পারে না, অর্থাৎ নিজের ব্রেনকে সে যথা উপযুক্ত স্থানে বসাতে পারে না এমন মনে করে। তো আমরা প্রথমে জেনে নেব গুণটা কি আসলে। গুণ কি? গুণ মানে কি? গুণ করা। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি করা। অনেকটাই তাই। এখানে দেখবেন গুণ মানে কম আর বৃদ্ধি মানে বেশি। কেমন বেশি কেমন কম আমরা দেখি। গুণ বৃদ্ধি হলো আসলে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের যে প্রকৃতিটা আছে, এই যে আমাদের প্রকৃতি, কারণ আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্ব থেকে প্রকৃতি জিনিসটাকে এটা ভালোভাবেই বুঝতে পেরেছি। প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, আদি স্বরের পরিবর্তন, এটি কিন্তু আমাদের গুণ বৃদ্ধি। প্রকৃতির আদি স্বরের পরিবর্তন বিষয়টা কি আসলে? দেখেন, আমি কিছু প্রথমে আলোচনা করব আমি গুণ নিয়ে। গুণের আমাদের এখানে কয়েকটি ফর্মুলা আছে। যেমন আছে, ধরেন আমরা যদি এইভাবে লিখি, রস্যই বা দীর্ঘই এর স্থলে এ বা এ কার বসবে? এ বসবে। আচ্ছা, এই যে ব্যাপারটা, রস্যই এবং দীর্ঘই এর স্থলে এ বসবে, রস্যই কোথায় থাকবে, দীর্ঘই কোথায় থাকবে? যার বদলে এ বসবে। এখানে কিন্তু লেখাই আছে আদি স্বরের পরিবর্তন। আদি স্বরের পরিবর্তন মানে কি? সাপোজ আপনি মনে করেন, আমি ধরেন লিখলাম চীন, এরকম আমরা একটা রুট চিহ্ন দিই, প্রকৃতি চিহ্ন দিই, একটা রাইট চিহ্নের মতো, ঠিক আছে, যোগ আ। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে চীন এটি কিন্তু প্রকৃতি, আর এই যে লাস্টে যে অর্থহীন আ আছে এটাই হলো আমাদের প্রত্যয়। আমরা প্রকৃতি এবং প্রত্যয় এটা বোঝানোর যে প্রথম পর্বটা নিয়েছি সেটা আপনি ভালো করে দেখবেন, আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি লক্ষ্য করছেন চীনটা হলো আমাদের প্রকৃতি আর আটা হলো প্রত্যয়। তো আপনি লক্ষ্য করেন এইখানে আমাদের লেখা আছে প্রকৃতি মানে কি? প্রকৃতির আদি স্বরের পরিবর্তন। প্রকৃতির আদি স্বরে, এটা আমাদের প্রকৃতি। আদি স্বর কোনটা? আদি স্বর মানে একদম শুরুতে যে স্বরটা আছে। শুরুতে কি আছে? রস্যই। আপনি লক্ষ্য করছেন কি আছে? রস্যই। তার মানে এই রস্যই এর বদলে কি হবে? এ হবে। আমি কি এ লিখবো? এ চ না, এইভাবে হবে না, হবে কি? চে। আর এখানে কি আছে? চেন। এই যে আমি শব্দটি নিলাম চেন, আর এটি কি আছে? আ মানে আকার, তাহলে শব্দটা কি হয়ে গেল আমাদের? চেনা। এটাই হলো প্রকৃতির আদি স্বরের পরিবর্তন। চাই চিহ্নাকে যদি আমাদের কখনো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলতো, তাহলে আমরা দেখতাম চিন যোগ আ। এই যে যে ব্যাপারটা প্রকৃতি, রস্যই এবং দীর্ঘই এর স্থলে যখন আমরা এটা বসাইতেছি, হ্যাঁ, তখন এটাই কিন্তু হইতেছে কি আমাদের গুণ। চেন যোগ আ, চেনা। অনুরূপভাবে যদি আমি এখানে আরো একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এখানে লিখলাম নি যোগ আ। একটু খেয়াল করেন, এই নি মানে কি? এটা কি আছে? দীর্ঘ ইকার, তার মানে এটা কি হয়ে যাবে? নি। এখন নে আ। তো আপনি বলতেছেন ওয়া কেন হইল? হ্যাঁ, আপনি নেয়াও লিখতে পারেন আবার নেয়াও লিখতে পারেন, কিন্তু আমার মূল প্রকৃতি কিন্তু এইটা। দেখেন এখানে ছিল দীর্ঘ ইকার, প্রকৃতির মধ্যে ছিল দীর্ঘ ইকার, ঠিক আছে। সেটা আমাদের যেটা আমাদের কৃদন্ত শব্দ বা
প্রত্যয়ান্ত যে শব্দটা হলো সেই শব্দের মধ্যে এটা কিন্তু হয়ে গেছে মেয়ে। এখন আপনি দেখেন এটাই কিন্তু আমাদের কি আসলো, গুণ। এখন আপনি যদি বলেন বৃদ্ধি কি, তাই খুব সহজ। দেখেন আমি দুইটার সাথে তুলনামূলকভাবে দেখাইতেছি। বৃদ্ধি, দেখেন বৃদ্ধিটা কি, এই সূত্রটাই সেম, হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর স্থলে যদি কখনো কি আসে, ওই আসে, ওই। দেখেন হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর স্থলে যখন ওই আসবে, দেখেন হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর স্থলে এ বসছে, এ আর ওই এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা মৌলিক এটা যৌগিক, তার মানে এটা ছোট এটা বড়। তার মানে গুণের ক্ষেত্রে আসতেছে ছোটটা আর বৃদ্ধির ক্ষেত্রে আসতেছে কোনটা, বড়টা। সাপোজ আমি যদি লিখি ইতিহাস, লিখলাম এই যে যোগ ই, এখানে যে আমি ইতিহাস লিখলাম এটা কিন্তু আমার প্রকৃতি, নাম প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি এখানে কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় আলাদা করে ভাবছি না, আমি ভাবছি আপনারা গুণ এবং বৃদ্ধি বুঝেন কিনা এই বিষয়টা পরিষ্কার করার জন্য। দেখেন বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করতেছি, লক্ষ্য করেন এইখানে আমার যে হ্রস্ব ই আছে, হ্রস্ব ই এর বদলে কি বসার কথা, হ্যাঁ ওই কার, এই দেখেন ওই, সবই কিন্তু ঠিক আছে। এই হ্রস্ব ই এর বদলে আমি লিখলাম হলো ওই, তাহলে কি আসলো সরাসরি শব্দটা ঐতিহাসিক। এক মানে ঐতিহাসিক। তাহলে আপনি বুঝতে পারছেন কোনটা কি আর হলো বৃদ্ধিটা কি, খুব সহজ কিন্তু। আবার ধরেন আপনি এখানে যদি আমি আরো কিছু শব্দ নিয়ে আসি, সাপোজ নিয়ে আসলাম আমি শিশু, কি নিয়ে আসলাম, শিশু যোগ অ অথবা স্ন, এই শব্দটা ব্যবহার করা হয়। এগুলো পরে আমরা কেন ব্যবহার করি এগুলো আমরা পরে বুঝবো, ঠিক আছে। শিশু যোগ অ বা স্ন, এই যে যেটা আমরা ব্যবহার করলাম, এটা আমরা কেন ব্যবহার করি, কি কারণে ব্যবহার করি, অবশ্যই আমরা পরে বুঝতে পারবো। হ্যাঁ, আমি পর্যায়ক্রমে সেটা আলোচনা করব। তো স্বাভাবিকভাবে আপনি খেয়াল করেন, তো এইখানে যে শিশু, এই শিশুর শুরুতে কি আছে, একটা হ্রস্ব ইকার আছে, হ্রস্ব ই না সরাসরি হ্রস্ব ইকার আছে। সুতরাং এটার বদলে আমি কি বসাবো, ওই কার। তার মানে আমার বিষয়টা কি হবে, ঔকার। তার মানে ভুল হয়েছে, তাই না, আমি লিখবো হলো ওই কার, ও কার লিখে ফেলছি, ওই কার। তারপরে কি আছে, এই যে দেখেন শৈশব। এই যে আমরা ব্যাপারটা দেখালাম, এটা হলো আমাদের বৃদ্ধি। আমার মনে হয় গুণ এবং বৃদ্ধির প্রথম নিয়মটা আমরা একদম ক্লিয়ার, নাকি বলেন, বুঝছি না, গুণ এবং বৃদ্ধি কোন জায়গাটা, ওই গুণ কোন সময় একই তোল একবার লেখা আছে রস্বই দীর্ঘ স্থলে এ বসবে, আবার রস্বই দীর্ঘ স্থলে ওই বসবে, কখন গুণ কখন বৃদ্ধি এটা বুঝবো কিভাবে? রাইট, চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, মানে আমরা আসলে বেসিক্যালি যখন এগুলা করব তখন কিন্তু আমার শিশু যোগ অ এটা থাকবে না, সাধারণত থাকবে সাধারণত শৈশব। অর্থাৎ এইটাকে আপনাকে কি করতে বলা হবে, যেমন শৈশব, বলা হবে। এই শৈশব এই শব্দটাকে আপনাকে এই শব্দটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হবে। তখন আপনি যেহেতু লক্ষ্য করছেন এখানে কি আছে, ওই আছে, এই যে ওই আছে, ঠিক আছে, যেহেতু আপনি এখানে ওই আছে, সুতরাং আপনি এখানে কি ব্যবহার করবেন, রস্বই, স্বাভাবিক। তার মানে রস্বই মানে কি, শিশু যোগ অ বা স্ন। তার মোট কথা হলো আপনার যে প্রশ্নটা ছিল সেটা আমি বোঝাইতেছি যে এইখানে যদি ওইকার থাকে তার বদলেও রস্বীকার হবে, এখানে যদি ওকার থাকে, এই যে একার থাকে, যেমন রস্বীকার থাকে বা দীর্ঘিকার থাকে বা ওইকার থাকে, আপনার কোনটা থাকলে কি হবে আপনি কিন্তু সেটা বুঝতে পারতেছেন। যেমন রস্বই অথবা দীর্ঘই, এটার বদলে আমরা কি লিখলাম, এ। সুতরাং আমরা যখন, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি আপনার এই কথাটাকে, যে আমরা যদি যখন আমরা করব তখন দেখা যেতেছে, ধরেন আপনার এখানে লেখা আছে নেওয়া। আচ্ছা, এটিকে আপনি প্রকৃত প্রত্যয় করবেন, প্রথমে আগে প্রকৃতি বের করবেন, এই দন্তেন্য তো অবশ্যই নেবেন আপনি। আচ্ছা, দন্তেন্য নেওয়ার পরে আপনি কি করবেন, কারণ আপনি এখানে কি আছে, এই কার আছে, এই যে কার, আদি স্বরে কি আছে, একার আছে, হয় আপনি রস্বই লিখবেন অথবা কি লিখবেন,
দীর্ঘই লিখবেন, দুইটার কিন্তু একটা, অন্য কিছু কি আপনি লিখতে পারবেন? আচ্ছা, আপনি রস্যই লেখেন আর দীর্ঘই লেখেন, এরকম একটা কিছু তো হবে। যেটাই লেখেন সমান সমান আ নেওয়া, হ্যাঁ ব্যাপারটাই। আবার আপনি এখন লক্ষ্য করতেছেন, এইখানে আসতেছেন, ধরেন আপনি এখানে লেখা আছে ঐতিহাসিক, এটা ধরেন আপনার লেখা আছে ঐতিহাসিক। আচ্ছা, আপনি পাইছেন না ওই, আচ্ছা ওই এর বদলে আপনার কি লেখার কথা? হয় রস্যই অথবা দীর্ঘই। কিন্তু আপনি এখানে আবার আপনার প্রশ্ন আসতে পারে, আমি দীর্ঘই তো লিখতে পারি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি এখানে কি লিখতেছি, যে আমি যেটা বলতেছিলাম যে আসলে আপনার প্রশ্নটা যে জায়গায় থাকতে পারে, যে আমি এখানে ইতিহাস যোগ লিখলাম, ওই এর বদলে তো আমার দীর্ঘই এটাও লেখা যায়, তো কেন লিখলাম না? একটা চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা কি একটু ভালো করে শোনেন। আচ্ছা, আপনি কি মনে হয় আমরা কি ইতিহাস বানান কখনো এইভাবে লিখি? কখনো কিন্তু এইভাবে লিখি না। কেন লিখি না? কারণ এইখানে আপনাকে কি বলা হয়েছে, আপনাকে বের করে নিয়ে আসতে হবে কি? প্রকৃতিটা। ইতিহাসটা হলো প্রকৃতি, সুতরাং ওই প্রকৃতির মধ্যে প্রকৃত যে শব্দটা, ওই শব্দটা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আমার প্রশ্ন সব থাকতে পারে, এই প্রকৃত শব্দটা আমার যদি জানা না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো নিঃসন্দেহে আপনি ওই জায়গাটা ফেল করবেন। কারণ প্রকৃত শব্দটা আপনার জানা থাকতে হবে। কারণ আপনি যদি ইতিহাস এই কথাটা না জানেন, শিশু এই কথাটা যদি আপনি না জানেন, আলু এই কথাটা যদি আপনি না জানেন, বেগুন এই কথাটা যদি আপনি না জানেন, এই শব্দগুলো কিন্তু সবই আপনার জানা আছে, কেন আপনি এখানে ইতিহাসটা এইভাবে চিন্তা করবেন? হ্যাঁ, এই কারণেই আমি বলবো যে আসলে এটা প্রকৃতি অনুসারে যেটা আসে আপনার সেটাও লিখতে হবে, অন্য কিছু না। আবার দেখেন এখানে লেখা আছে নেওয়া, আপনার প্রশ্ন আসতে পারে এখানে আমি নেওয়া দীর্ঘিকার কেন দিলাম? আমি কি রস্যিকার দিতে পারতাম না? হ্যাঁ, না পারতেন না, কারণ নেওয়ার এখানে নি যে শব্দটা আছে, এটা হলো নিন শব্দ থেকে আসছে, নিন শব্দ থেকে হলো এই শব্দটা আসছে, নিন, এই যে নিন, নিন বানানকে আমরা এইভাবে লিখি, নিন, তা কিন্তু লিখি না। যেমন আপনি যদি নিনটা যোগ করেন সর্বজনীন, আপনি কি রসিকার দেন? রসিকার কিন্তু দেন না, আপনি কি দেন? দীর্ঘিকার। ঠিক এই কারণে এখানে কি আসছে, আপনার দীর্ঘিকার আসছে। অর্থাৎ মোট কথা, যেমন আপনার যদি আমরা এখানে লিখি, যেমন ভয়, এ যদি আমরা একটু পরে করবো, এখন আসিনি, ভয় এটাকে আপনাকে করতে বলছে, এটা করার সময় আপনি লিখতেছেন ভি যোগ অল। আচ্ছা, অলটা কেন আসলো আমরা পরে বলতেছি। ভয় রস্যিকারে ভি, আপনি বলতে পারেন আমি বুঝলাম কিভাবে যে ভয় এর ভয় রস্যিকার দেওয়া লাগবে না দীর্ঘিকার দেওয়া লাগবে, এটা আমি বুঝবো কিভাবে? ভাই এটা আসছে কিসের থেকে? ভয় কিসের থেকে আসছে? ভীতুতে থেকে আসছে। এটা মূল কথাটা কি? ভীতু, সেই জায়গা থেকে আসছে। এই ভীতু বানানে কি আপনি কি লেখেন ভীতু? তা তো লেখেন না, ভয় রসিকারে ভি, তয় রসিকারে তু, ভীতু। ঠিক এইরকম ভাবে যে আপনার বানানের যে চ্যাপ্টারটা আছে ওটাও আপনি একটু ভালো করে দেখবেন, দেখলে পরে আপনার এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। তো যাই হোক, এখন আমার আলোচ্য বিষয় যেটা, সেটা হলো যে গুণটা কি, বৃদ্ধি কি। এই গুণ এবং বৃদ্ধি যেমন আপনি লক্ষ্য করেন, হঠাৎ করে যে এইভাবে আপনাকে একটা প্রশ্ন করা হলো, সাপোজ এই যে আপনার এইটি করা হলো যে লেখা হইল শিশু যোগ আ অথবা স্ন, নিয়ম অনুসারে। এটা কেন আসলে আমি আপনাকে পরবর্তীতে দেখাবো। এইখানে আমরা লিখলাম শৈশব, কি লিখলাম? শৈশব। এখন আপনাকে প্রশ্ন করা হবে, এইখানে যে প্রকৃত প্রত্যয় থেকে আমাদের যে তদ্ধিতান্ত শব্দটা নেওয়া হয়েছে, এটা কোন নিয়মে, গুণ বৃদ্ধির কোন নিয়মে নেওয়া হয়েছে? গুণে না বৃদ্ধিতে? কোন নিয়মে নেওয়া হয়েছে? তখন কিন্তু আপনি স্বাভাবিক বুঝতে পারবেন এখানে রসিকার যেটা ছিল, হ্যাঁ, এটা কি হয়ে গেছে? দীর্ঘ, এটা হয়ে গেছে আমার ঐকার হয়ে গেছে। কিন্তু দেখেন এই রস্যইটা কি হয়ে গেছে? ওই, তাহলে এটা কোন নিয়মে পড়ছে? বৃদ্ধির নিয়মে পড়ছে। আপনার ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করার সময় এ ধরনের প্রশ্ন করে কিন্তু, বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি প্রশ্ন করার সময় এ ধরনের প্রশ্ন করে। সুতরাং আমরা এখানে গুণ আর বৃদ্ধির এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। আমার মনে হয় আমরা বুঝতে পারছি এইখানকার গুণ আর বৃদ্ধির রুলসটা। আচ্ছা, গুণ আর বৃদ্ধির আরো রুলস আছে, আমরা পর্যায়ক্রমে
হাঁটি গুণ আর বৃদ্ধির মধ্যে আমাদের আর কি কি রুলস আছে দেখেন। সেম আরেকটা রুলস আছে গুণের ক্ষেত্রে। দেখেন, হ্রস্ব অথবা দীর্ঘ এর স্থলে একই, কিন্তু দীর্ঘ এর স্থলে হয় হলো আমাদের কি ও। ও মানে কিন্তু ওকার। আচ্ছা, হ্রস্ব এবং দীর্ঘ এর স্থলে হয় হলো ও। সাপোজ আমি এখানে একটা কথা লিখলাম, ধরেন ধু যোগ আ, এই যে লিখলাম ধু যোগ আ। এখন আপনি লক্ষ্য করেন এখানে কি আসছে আপনার রস্যু মানে রস্যুকার, রস্যু মানে রস্যুকার, তাহলে এটার বদলে আপনার কি হবে? কারণ আমরা কিন্তু জানি প্রকৃতির আদি স্বরের পরিবর্তন মানেই কিন্তু গুণ বৃদ্ধি। এই যে এটা হলো আদি স্বর, প্রকৃতি এটা প্রকৃতির আদি স্বর কোনটা? রস্যু। এই রস্যুটা কিন্তু প্রকৃতির আদি স্বরের পরিবর্তনটাই হলো আমাদের গুণ এবং বৃদ্ধি। তাহলে এখানে শব্দটা কি হবে? ধো, কারণ এই রস্যু এটা কি হয়ে গেল ও, ও মানে ওকার, এবং এখানে কি আছে আ, ধো, বাস হয়ে গেল কিন্তু। তার মানে এইখানে আমরা যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হলো রস্যুকার আছে, রস্যুকারের বদলে আমরা কি নিয়ে আসলাম? ওকার। দীর্ঘকার থাকলে এই দীর্ঘকারের বদলে আমরা কি নিয়ে আসতাম? ওকার নিয়ে আসতাম। এখন আপনি লক্ষ্য করেন এইখানে আমরা যেটা দেখলাম এটা কিন্তু আমরা কি দেখলাম? গুণ। কিন্তু এখানে যদি আমরা এখন বৃদ্ধির কথাটা কল্পনা করি, স্বাভাবিক আপনি বুঝতে পারতেছেন এখানে কি হবে? রস্যু আর হলো দীর্ঘ একই কথা, এর স্থলে কি হবে? ও। এটা হলো ও আছে আর এটা কি হবে? ও। যেমন আপনি ধরেন এইভাবে আমি লিখলাম উপন্যাস যোগ ইক। আচ্ছা, এখন আপনি দেখেন তো রস্যু এর বদলে কি বসার কথা আপনার? ও। কারণ এখানে আবার আদি স্বর কোনটা? প্রকৃতির আদি স্বর। এই যে প্রকৃতি, এটা প্রকৃতির আদি স্বর কোনটা? অবশ্যই রস্যু। রস্যুর বদলে কি হবে? ও। তারপরে যা আছে তাই। উপন্যাস, এই যে রস্যই মানে রস্যিকার উপন্যাস, এই যে কিন্তু আমাদের শব্দটা চলে আসলো। অথবা আপনি ধরেন এরকম যদি লেখেন যে, ধরেন এখানে লেখা আছে যুব, এভাবে লিখতেছেন যুব যোগ অন, এটা লিখলেন। আচ্ছা, এখানে আপনি একটু ভাবেন তো, যুব, ঠিক আছে, যুব এখানে কি লেখা আছে আপনার? রস্যকার। এই রস্যকারের বদলে কি হবে? ঔকার। যৌবন। তাহলে কি শব্দটা আসলো? যৌবন। তাই এখানে আমরা গুণ এবং বৃদ্ধির ক্ষেত্রে দেখতেছি, গুণের ক্ষেত্রে আমাদের যেটা হয় ও, বৃদ্ধির ক্ষেত্রে সেটা কি হয়? ও। এই কিন্তু আমাদের মূল বিষয়টা। এখন আপনার প্রশ্ন আসতে পারে কেমনে বুঝবো? একই কথা, দেখেন বিষয়টা কিন্তু কিছুই না। আপনি ধরেন এইভাবে লেখা আছে যৌবন, এখন এটাকে আপনাকে ভাঙতে বলছে ও আছে, তাহলে কি হবে আপনার? রস্যু। আর তো কিছু না, তাহলে এখানে কি আসবে? যুব। এই যে হয়ে গেল, কিন্তু ঔকারের বদলে কি আসতেছে? রস্যু আসতেছে, প্লাস যৌবন। এইটাই হলো আমাদের গুণ এবং বৃদ্ধির কিন্তু আমাদের প্রকৃত ফর্মুলাগুলো আমরা নিয়ে আসতেছি। এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, যে গুণের ক্ষেত্রে আমাদের যে রস্যরিকার, এই যে যেটা রস্যরিকার মানে রস্যরিকার তো অবশ্যই আছে, গুণের ক্ষেত্রে আমরা দেখাইতেছি। তো রস্যরিকার এর স্থলে মানে রস্যরিকার যে জায়গা আছে এর স্থলে কি হবে আমাদের? অর। স্বরে অবৈষণ্য অর, ঠিক আছে। রস্যরিকার এর স্থলে হবে হলো অর। যেমন আপনি মনে করেন এইভাবে যদি আমরা কোনো শব্দ নিয়ে আসি, ধরেন ক্রি নিয়ে আসলাম, তো এটা যেহেতু কৃত প্রত্যয় তাই আমি এখানে অবশ্যই একটা এই চিহ্নটা দেবই অবশ্যই। তারপরে লিখলাম হলো তা। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আপনি কিন্তু এখন বুঝতেছেন কি আছে? ক্রি, রস্যরিকার আছে, তাহলে রস্যরিকার স্থলে আমি কি লিখবো? স্বরে অ, এটার মধ্যেই তো স্বরে অ আছে, তাহলে আমি কি লিখবো সাথে? বয়সেন্দ্র। তারপরে কি আছে? কর্তা। কিন্তু আসলে শব্দটা কি হবে? ঠিক আছে, আপনি এই, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, ক্রি যোগতা, কারণ এখানে যেখানে আপনার রস্যরিকার আছে, এই যে দেখেন রিকার আছে, এই যে রিকার, ওইটার স্থলে কি বসবে? অর। দেখেন এই ক ঠিকই আছে, তার সাথে অ আছে,
আর এই যে বয়সনটা বলছে কর, আর তাই করে তা কর্তা। ঠিক আছে, কর্তা তো আর আমরা এইভাবে লিখি না, এই বয়সনটা কি হয়ে গেছে, হয়ে গেছে কর্তা জেনারেলি। আচ্ছা, এখন যদি আমি এটা বৃদ্ধির ক্ষেত্রে আলোচনা করি, বৃদ্ধি, হ্যাঁ, বৃদ্ধির ক্ষেত্রে আলোচনা করলে রস্বরী কার এর স্থলে অর হবে না, আর কি হবে, আর। তার মানে এখানে দেখেন, যখনই আমরা গুণের কথা বলতেছি একটু কম, যখনই বৃদ্ধির কথা বলতেছি একটু বেশি। সাপোজ আপনি মনে করেন এরকম আছে, নখ বা অক, অক দিলাম, তবে সংস্কৃতিতে যায় আমাদের এটা নখ হয় সাধারণত। দেখেন, স্বাভাবিক আপনি আসেন প্রথমে ক্রি, আচ্ছা, এরপরে আপনার কি লেখার কথা, এটার বদলে রিকারের বদলে কত আছে, ঠিক আছে, লিখবেন আপনি আকাশ, তারপরে কি লিখবেন আপনি বয়সিন্দ, আর এখানে কি আছে ক, কি হয়ে গেল কারক। দেখছেন, ক্রি যোগ অ, কারণ এই অটা তো বয়সিন্দার সাথেই আছে, অ তো আর আমি লিখবো না, ক্রি যোগ অক সমান সমান কারক। ক্রি আর সংস্কৃতিতে ক্রি যোগ নক কারক, এই অকের বদলে কি বসে, নক বসে। হ্যাঁ, সেটা আমরা সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আলোচনা প্রসঙ্গে সেটা আমরা বিশ্লেষণ করব। এইখানে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যেটা বোঝার না আসলে শেয়ার করার চেষ্টা করতেছি, বেসিক্যালি এখানে গুণটাকে আসলে বৃদ্ধিটাকে, যেমন কারক, এইটা দিয়েই যদি প্রশ্ন করে যে কারক এটার প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন নিয়মকে অনুসরণ করব, অবশ্যই কি বৃদ্ধির নিয়মকে অনুসরণ করব। কিন্তু কার্য এর ক্ষেত্রে, যেমন কর্তা, কর্তা এর ক্ষেত্রে আমরা কোন নিয়মকে অনুসরণ করব, অবশ্যই কোনটার নিয়মকে অনুসরণ করব, গুণের নিয়মকে অনুসরণ করব, কারণ এখানে কা আসে নাই, তো আসছে কি ক। তাহলে ওই যে শব্দটা দেয়া থাকবে ওইটাকে আমাকে মানে ভাঙতে হইলে ওইটার যে মধ্যে কি আছে সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এমনি কিন্তু বোঝা যাইতেছে, যেমন আমি যদি এখানে এইভাবে কর্তা, বলি, কর, অ। যেমন এখানে যদি বলি কর্তা, এইটা যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে বুঝতেছি যে আমার এখানে কর, অর আছে, ক, এটার সাথে কি আছে, অর আছে, তারপরে কি আছে, বিষয়টা কিন্তু এরকম, ক, অর, তা। এই যে আমি কটা লিখলাম, আর অরের জন্য কি বসবে, রিকার, আচ্ছা, তারপরে কি আমার এক্সট্রা কি আছে, তা, কর্তা। অথবা যখন আমি কারক লিখতেছি, কারক, কারক, এটা যখন আমি লিখতেছি, তো আমার এখানে কি কি আছে আমরা একটু দেখি না, ক, আর, আর কি আছে, ক, এই তো আছে। যেমন ক আলাদা করে লিখলাম, আ মানে আকার বয়সিন্দ, আর ক আমি আলাদা করে লিখলাম। তো এইখানে আপনি কটা যদি নেন, নিয়ে সেটা আর মানে কি, রিকার। আচ্ছা, এই যে আমি নিয়ে আসলাম, ঠিক আছে, এখন আমার এইটা শেষ হয়ে গেল, তো এখন আমি এইটা লিখবো, খালি কত লেখা যাবে না, তাই এখানে আমি কি লিখবো, নখ বা অক, এই যে কারক, কারণ শেষে কি আছে, কারকের অক আছে, বয়সীন র, অ, আর সাথে কি আছে ক, কারণ এখানে কিন্তু শুধু ক না, অক আছে। এই অকটার বদলে আমরা সংস্কৃতিতে সাধারণত নখ ব্যবহার করি। আচ্ছা, কখন কি ব্যবহার করি সেটা পরে বোঝা যাবে, আমি মনে করি যে বুঝছে। আচ্ছা, তাহলে আমরা মনে হয় যে গুণ এবং বৃদ্ধির নিয়মটা খুব পরিষ্কার বুঝতেছি। আর যে স্টুডেন্টস গুণ এবং বৃদ্ধির নিয়মটা, গুণ এবং বৃদ্ধির ক্ষেত্রে দেখেন কি চমৎকার বিষয়, প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, অন্য কোনো জায়গায় না কিন্তু। কারণ আপনি পরিবর্তন যদি শেষ স্বরের পরিবর্তন করতে চান, মাঝখানে যদি আপনি শব্দের সাথে পাঁচটি শুরু করেন, তাহলে কিন্তু হবে না। আপনি শব্দের কোন জায়গাটা, শব্দের আদি স্বরের মধ্যে যে পরিবর্তনটা আছে সেইখানকার আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে হবে, বিষয়টা কিন্তু এই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, যদি আমাদের এই গুণ বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতেছি যে আরেকটা বিষয় আছে, খেয়াল করবেন, গুণ, এটাই আমি এভাবেই বলবো, অ এর স্থলে আ, মানে যে জায়গা অ আছে, অ এর স্থলে আমরা এখানে কি বলতেছি, আ ব্যবহার করতেছি, অ এর স্থলে, তার মানে এটা কিন্তু আমার গুণের নিয়মে পড়লো না, গুণের নিয়মে পড়লো না, তার মানে আমরা বুঝতেছি অটাকে আ বানালাম, তাহলে এটা কিসের নিয়ম পড়তেছে, বৃদ্ধির নিয়মে। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি এই অ থেকে আ,
অ থেকে আ, এটা বৃদ্ধির নিয়মে একটা নিয়ম বেশি আছে। ঠিক আছে, গুণের মধ্যে 3টা নিয়ম আছে, আর বৃদ্ধির মধ্যে কয়টা নিয়ম আছে? 4টা নিয়ম আছে। আচ্ছা, অ এটা কি হয়ে যেতেছে আমাদের? আ, বৃদ্ধির নিয়মে আমরা এইভাবে নিয়ে আসতেছি। যেমন আমরা যদি এইভাবে বলি পস যোগ অক, এই যে আমি নিয়ে আসলাম অক, তবে এটা আমরা অবশ্যই সংস্কৃত বাংলায় যে এটাকে কি বলবো? নক। ঠিক আছে, পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। পস, আচ্ছা দেখেন বলাই হয়েছে কিন্তু প্রকৃতির আদি স্বরের পরিবর্তন। এইখানে প্রকৃতির আদি স্বর কোনটা? প এর সাথে কি আছে? আ আছে, অ আছে। এই দেখেন প এর সাথে কি আছে আমার? অ আছে, অটা কি হয়ে গেল? আ। ঠিক আছে, তার মানে এখন এই শব্দটা কি হয়ে গেল? পাস। ঠিক আছে, এই শব্দটা হয়ে গেল। কিন্তু এখন এখানে তো আমি মূল শব্দ লিখতেছি, তারপরে কি আছে আমার? অক। অক মানে আমি যদি যে হসন্তর না দেই তাহলে কিন্তু আমার অটাই জায়গা চলে যেতেছে। এই যে অ, এর মধ্যে কিন্তু অ আছে, কি হয়ে গেল শব্দটা? পাচক। কিন্তু পাচক কি আমরা জানি? যে রান্না বান্না করে তাকে বলা হয় কি? পাচক। কৌকার কি? এখানে দেখেন প, সেটার সাথে অ আসিল, সেটা আমরা কি লিখলাম? আ। এই হয়ে গেল কি আমার? পাচক। এখন আপনার আসলে শব্দটা আসে কেমনে পরীক্ষার মধ্যে? যেমন এই পাচক শব্দটা থাকে, ঠিক আছে, পাচক, এই শব্দটাকে আপনাকে ভাঙতে বলা হয়। তখন আপনি যখন এই পাঁচ লিখতেছেন, পাঁচ, তখন এই শব্দটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। পাঁচ মানে একটা সংখ্যা বোঝাইতেছে, তার মানে আমরা মূল জিনিসটা আসতে হবে। তাই আমরা কি করলাম? এই যে আ আছে, আর বদলে কি বসাই দিলাম? অ, চেঞ্জ হয়ে গেল, পস। আচ্ছা, এখন এটার মধ্যে কি আছে? স্বর মধ্য থেকে আমি সরাই নিয়েছি, কি স্বরেও সরাই নিয়েছি, বিদায় তো এখানে হসন্ত হয়েছে। তো এই স্বরেওটা আমার কোন জায়গায় আসবে? বাইরে চলে আসবে। আর এই যে ক, বাচ্চাটা। তো এটা আমি কোন নিয়মে করলাম? বৃদ্ধির নিয়মে। ঠিক আছে, তার মানে এই হলো আমাদের গুণ এবং বৃদ্ধি। আমার মনে হয় গুণ এবং বৃদ্ধি সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা সৃষ্টি হয়েছে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আমাদের প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, প্রকৃতির আদি স্বরের পরিবর্তন। আচ্ছা, এখন আমরা দেখব হলো প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন। এটা কিন্তু গুণ বৃদ্ধি বলা হয় না, এটা সংকোচন সম্প্রসারণের একটা ধারায় আছে। প্রকৃতির আমরা শেষ বর্ণের পরিবর্তন, এইখানে দেখেন প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন। আচ্ছা, প্রকৃতির সমস্যা নাই, প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তনের মধ্যে আমরা খেয়াল করব যে প্রকৃতির শেষ বর্ণ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সাপোজ মনে করেন যে প্রকৃতির শেষ বর্ণটা ক আছে, এই কর বদলে আমরা লিখি চ অথবা বর্গীয় চ। ঠিক আছে, ধরেন প্রকৃতির শেষ বর্ণটা খ আছে, খর বদলে লিখি আমরা ছ। প্রকৃতির শেষ বর্ণটা গ আছে, এর বদলে লিখি আমরা বর্গীয় চ। ঠিক আছে, এরকম কিন্তু প্রকৃতির বেশ কিছু আমাদের শেষ বর্ণ আছে। তো প্রকৃতির শেষ বর্ণটা যদি আমাদের ই হয়ে থাকে, দ হয়, কখনো প্রকৃতির শেষ বর্ণটা যদি আমাদের দ হয় তখন এটা কি হয়ে যায়? ধ। আচ্ছা, এরপরে দেখেন প্রকৃতির শেষ বর্ণটা ক হইলে চ অথবা বর্গীয় চ, খ হইলে ছ, গ হইলে বর্গীয় চ, দ হইলে ধ। আমরা কিন্তু বুঝতে পারতেছি, তাই না? তো অনুরূপভাবে প্রকৃতির শেষ বর্ণটা যদি আমার ব হয় সেটা কিন্তু হয়ে যায় চ। প্রকৃতির শেষ বর্ণটা যদি আমাদের ব হয়, ব, তো সরি আমি এখানে ভুল বললাম, শেষ বর্ণটা ব হইলে ওটা হয়ে যায় আমাদের রস্যু। রস্যু মানে রস্যু গান। শেষ বর্ণটা, প্রকৃতির শেষ বর্ণটা যদি আমাদের ব হয় সেটা হয়ে যায় কি আমাদের রস্যু গান। আর একটা বিষয় এটা মাথায় রাখবেন যে প্রকৃতির প্রথম বর্ণটা যদি আমাদের, এই যে দেখেন এই যে আমরা প্রকৃতি বলতেছি, প্রকৃতির প্রথম, এটা খুব মাথায় রাখতে হবে কিন্তু, বর্ণ যদি রস্যু হয় তাহলে উহার পরিবর্তে কি বসে? ব বসে। ব, এটা আমি আলাদাভাবে লিখে দিলাম এই কারণে, প্রকৃতির প্রথম বর্ণ যদি রস্য হয় তাহলে উহার পরিবর্তে ব বসে। এই রুলসটা ইম্পর্টেন্ট, অনেক সময় কাজে লাগে। তো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুলস। এখন আপনার আসতে পারে
এগুলো আপনি আবার এতক্ষণ বলে কি লিখলেন, ঠিক আছে? খুব সহজ, কারণ আমরা অনেক সময় অনেক প্রকৃতি প্রত্যয় করতে যাই আমরা এই ধরনের প্রবলেম ফেস করি। সাপোজ আপনি লক্ষ্য করেন, ধরেন আপনি এরকম একটা শব্দ লিখছেন, পাইছেন আপনি মুক্তি, কি পাইছেন? মুক্তি। আচ্ছা, আপনি এখন খেয়াল করেন, এটা যখন আমরা লিখতেছি এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কিন্তু শব্দটা হবে মুখ যোগ তি। এই যে তিটা আলাদা আসতেছে, মুখ যোগ তি। আচ্ছা, এই মুখ যোগ তি, এই যে দেখেন আপনি কিন্তু বলা হয়েছে মুখ ক থাকলে তার বদলে কি হবে? চ। তার মানে এখানে আপনার কি হবে? মুস যোগ তি। এই যে দেখেন, এইগুলোই কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আসলে পারি না, ঠিক আছে? এই যে মুস যোগ তি, মুক্তি, এই দেখেন কি সহজভাবে চলে আসলো। বর্গীয় দিলাম রাখে, কোনটা? বর্গীয় দিলাম। কারণ মুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছু আমরা কি করি, আমাদের ভেতর থেকে মুছে ফেলি। এই জন্য এটার প্রকৃতিটা হলো, মূল যে ধাতুটা সেটা হলো মুস। যেমন আমরা যখন যদি এখানে বলি, একটা আরেকটা জিনিস আমি দেখাইতেছি, সেটা হলো ধরেন আমি এইভাবে লিখলাম উক্তি, কত কষ্ট করে আমরা মুখস্থ করি, ঠিক আছে? এটা কিন্তু আসলে উক, মূল কথাটা কিন্তু এই উক যোগ তি, এই কিন্তু আসলে, ঠিক আছে? কিন্তু আপনি লক্ষ্য করেন উক্তি মানে কি বলেন তো? কারো না কারো কথা, কারো না কারো বক্তব্য, অর্থাৎ কারো না কারো বচন, রাইট? বচন, কিন্তু তার মানে এই যে উক্তি কথা, এগুলোর মূল কথাটা কি? বচন। মূল জিনিসটা কিন্তু বচন। এই জন্যই আমি এইখানে সরাসরি লিখতে পারতাম কিন্তু বজ্যোক্তি, কিন্তু তারপরেও আমি আপনাকে একটা নিয়মের মধ্যে দিতেছি যে দেখেন, এই ধরনের ক্ষেত্রে শুরুতে যদি রস্য থাকে, দেখেন প্রকৃতির প্রথম বর্ণ যদি রস্য হয় তাহলে উহার বদলে কি বসে? ব। এই যে লিখলাম আমি ব। আর ক থাকলে কর বদলে কি বসে? চ। এই যে মিলা হয়ে গেল বস, ঠিক আছে? বস যোক্তি, উক্তি। এর পাশে সবটা হলো প্রকৃতির লাস্টের বর্ণটা। হ্যাঁ, এটি বলা হয়েছে প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন, প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন। আর আগেরটা দেখছি কিন্তু আমরা গুণ এবং বৃদ্ধির মধ্যে যেটা দেখছি সেটা হলো প্রকৃতির আদি স্বরের পরিবর্তন। এই বিষয়টা খেয়াল করুন লাগবো। হ্যাঁ, এখন আপনি দেখেন, আমরা যখন কোনো যেমন এলাকায় কোনো গান বাজনা করি, ভজন সঙ্গীত করি, ঠিক আছে, ভোজ ভাজ করি, এগুলাই কিন্তু এই যে ভজন, একজন আর একজনকে ভজতেছে, এখানে ভজন, এখানে মূল শব্দটা কিন্তু ভোজ, তাই না? তো ওইখানে কি আমি চ লিখতে পারবো? সাপোজ আপনি ধরেন এইভাবে শব্দটা লিখলেন ভক্তি, তো এটা তো আপনি বুঝতেছেন এটা ভক যুক্তি, রাইট? কিন্তু আপনি দেখেন এটাকে যখন ঠিক করে লিখবেন তখন ভ আপনি ঠিকই আছে, কর বদলে কি লিখবেন আপনি? চ না বর্গী জ? অবশ্যই আপনি কি লিখবেন? বর্গী জ, ভস যুক্তি। কারণ শব্দটা আসছে ভজন থেকে, আপনি এখানে চ লিখবেন কিভাবে? আপনি শব্দটা তো বচন থেকে আসে নাই, আসছে ভজন থেকে, যে কারণে আপনার এখানে ভস লিখতে হবে। তো আপনি বলতে পারেন ভজন থেকে আসলো নাকি আপনার বচন থেকে আসলো, তা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই, এটা বোঝার একটাই ক্যাপাসিটি, প্র্যাকটিস। আপনি যদি চর্চা করেন, যেমন আপনাকে যদি কখনো আপনি এরকম প্রশ্ন করেন, আমি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত গোনা শিখছি, তারপর আমি গুনবো কিভাবে? এই প্রশ্নের কোনো উত্তর নাই। কারণ আপনি এটা জানেন 101, 102, 103, 104 এভাবেই গণনা করতে হবে। এখানে যদি আপনি এই ধরনের প্রশ্ন করেন হবে না। যেমন আমরা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এরকম আমরা পড়ি, যেমন আ যোগ আ সমান সমান আ। আবার এটাও পড়ি অ যোগ আ সমান সমান আ। এইখানে আমরা যখন বিদ্যা যোগ আলয় লিখি, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ তার প্রত্যয়, অনেক সময় এরকম শব্দ আসে কিন্তু নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ অথবা নিচের কোনটি সমাস সাধিত শব্দ। প্রত্যয় মানে হলো এই পরের অংশের কোনো অর্থই নাই, ঠিক আছে? প্রত্যয় এই যে এই অংশে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি, প্রত্যয় যে জিনিসটি সেটা অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। আর সন্ধি হলো এই যে আপনি যে দুইটা শব্দকে যোগ করতেছেন, দুইটা শব্দেরই পৃথক পৃথক অর্থ আছে। বিদ্যা শব্দের অর্থ শিক্ষা, আলয় শব্দের অর্থ ঘর, ঠিক আছে? এখন দেখেন বিদ্যা এর একটা অর্থ আছে, এটা শেষে আ আছে, এটা শুরুতে আ আছে, দুইটা মিলে কি হয়ে যেতেছে? দুই আ মিলে হয়ে যেতেছে হলো বিদ্যালয়। কিন্তু আপনি যদি এখানে লেখেন হিমালয়, ধরেন হিমালয়, এইটাকে আপনাকে বলতে বললো যে এটা আপনি ই করেন, সন্ধি করেন। তো আপনি এখানে যদি লেখেন হিমা যোগ আলয়, ঠিক আছে,
তো হিমা, এই হিমাটা কি? এই হিমাটা কি আপনার প্রেমিকা নাকি আপনার বউ? না, এই হিমা তো এই যে এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে কি হিম। হিম শব্দের অর্থ কি? ঠান্ডা। ঠিক আছে, আলয় শব্দের অর্থ কি? ঘর। এই হলো হিমালয়, হিম যোগ আলয়। ঠাস করে যদি আপনি এখানে একটা হসন্ত দেন অমনি কাটা, কিসের জন্য? এটার মধ্যে স্বরে অ আছে বিধায় তো ওই স্বরে যে এটার সাথে সম্পর্ক তৈরি করব। এইখানকার স্বরে অ আর এইখানকার আ, এই দুইটা মিলেই কিন্তু কি হয়ে গেছে? এই যে আকার হয়ে গেছে। তা আপনি কি এখানে চাইলে হিমা লিখতে পারবেন? লিখতে পারবেন না। কেন পারবেন না? হিমা বলে যে শব্দটা, যেটা এখানে নাই। ঠিক এইরকম ভাবে আপনাকে সন্ধির ক্ষেত্রে দুইটাই পৃথক শব্দ জানতে হচ্ছে, আর প্রত্যয়ের ক্ষেত্রে প্রথমটা জানতে হচ্ছে, জাস্ট প্রথমটা। হ্যাঁ, যেমন এখানে যদি আপনি লেখেন পাগলামি, এই শব্দটা লিখছেন পাগলামি, ঠিক আছে। এখন এখানে যে জিনিসটা আছে, পাগলামি শব্দটা আসছে কোন জায়গা থেকে? পাগল। এখন আপনি যদি কন আচ্ছা পাগল না লিখে যদি আমি এখানে পগল লিখি, বোঝা গেছে? সেটা তো সম্ভব না, কারণ মূল শব্দটা তো আমার পাগল। পাগলের পরে কি লিখছে? এই যে দেখেন, এই যে স্বরে অ মানে কি? আ। আর এই যে কি আসতেছে? আমি। এই আমি বলতে আমাকে বোঝাইতেছে তা না, এটা শেষে যেটা মিলছে এটা অর্থহীন শব্দ। এই অর্থ ইংরেজি কিন্তু আই না। এইটা আপনাকে বুঝতে হবে যে আসলে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে প্রকৃতিটা এটা আপনার জানতে হবে। জানতে হবে কেমনে? আপনি বেশি পড়লে এটা আপনি বুঝতে পারবেন। আর এখানে ভয়ের কিছু নাই, 95% আপনি জানেন। আমার ক্লাসগুলো আপনি খেয়াল করলে 100% আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে পুরোপুরি 100% আমরা কোনো কিছুই বলতে পারি না। মৃত্যুটা 100%, অন্য কোনো কিছুই 100% না। তো এখানে দেখেন আমাদের এই যে খ, এখানে যে খ একটা শব্দ আসছে, যেমন ধরেন আমরা এখানে লিখলাম রাখি, একটা শব্দ লিখলাম রাখি। এখন এখানে রাখি বলতে আমি রাখা বোঝাইতেছি না, যে যে হাতে যে রাখিগুলো পরে সেই রাখিগুলোর কথা বলতেছি। তো ওই রাখি বলতে কিন্তু রাস, মানে রাজ রাজাদের মধ্য থেকে এই কথাটা আসছে, রাজ যোগ ই, এই যে রাখি। ঠিক আছে, এই যে আপনি শব্দটা লিখলেন রাজ যোগ ই, রাখি, এইখানে আপনি কি করছেন? আপনি না, মানে রাজ মানে এইভাবে আসে শব্দটা, রাজ যোগ ই, রাখি। আবার এই যে আপনার বৈশিন্দ্র যে শব্দটা আছে, হ্যাঁ, এইখানে যে আমার আকার আছে, এই আকারটাও কিন্তু শেষ হয়ে যায়। তাইলে কি আসলো? রস যোগ ই, কারণ আমাদের গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে এখানে আকার থাকলে কি হয়ে যায়? অকার। তাহলে কি আসতেছে আমার? রস যোগ ই। এই ধরনের আমরা ধরেন আরো কিছু শব্দ খেয়াল করি, যেমন এখানে গ থাকলে কি হয়ে যায়? আমাদের বর্গীয় জ। গ থাকলে যেটা আমরা দেখতেছি আমাদের কি হয়ে যেতেছে? বর্গীয় জ। তো আমরা গর ক্ষেত্রটা একটু খেয়াল করি, যেমন আপনি ধরেন লিখলাম আমি যোগ, কি লিখলাম? যোগ। আচ্ছা, এই যোগটাকে আমি ভাঙতে চাইতেছি। আচ্ছা, আপনি কিন্তু গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে জানেন ওকার থাকলে কি হয়ে যায়? রস্যকার। ওকার থাকলে কি হয়ে যায়? রস্যকার। আর গ থাকলে কি হয়? বর্গী জ। দেখছেন হয়ে গেল কিন্তু জ যোগ এখানে জুস। এই যে আপনার শব্দটা আসলে জুস, এটা খুব জটিল বিষয় না, কিন্তু কোনো জটিলতার মধ্যে নাই। আপনি দেখেন খুব সহজ, কারণ আপনার গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে ওকার থাকলে কি হয়? রস্যু। এই যে আমি দেখলাম রস্যু। আর গড় বদলে কি বসে? কারণ এখানে গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে আদি স্বরের পরিবর্তন করছে। দেখেন প্রকৃতির আদি স্বরের প্রকৃতিকে পরিবর্তন করছে, আর প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তনের রুলে আছে গ থাকলে কি হয়? বর্গীয় জ। তাহলে কি হলো শব্দটা? জুস। এখন এরপরে এটার শেষে, যোগের শেষে কি আছে? একটা অ আছে না? অ, ঠিক আছে, কিন্তু অ শব্দটাকে আমরা সংস্কৃত যে বর্ণটা আছে সেখানে আমরা লিখি হলো ঘ ইয়, এটা লিখি ঘ ইয়। এই যে আমরা যে ঘ ইয় যেটা লিখলাম, ঘ ইয়, এটি কেন লিখলাম, কিভাবে লিখলাম, আমি পর্যায়ক্রমে সেটা ব্যাখ্যা করব। তবে আমি আপনাকে বুঝাইতেছি এখানে ওকারের বদলে রস্যকার হইলো, গড় বদলে বর্গীয় জ হইলো। এই জিনিসটা বুঝাইলাম, এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে নিয়ে আসতেছি কেন হইলো। তবে ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করুন লাগবো যে এইটা কেন হলো, এটা কিন্তু আমি পরবর্তী ক্লাসেই ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসটা আপনার অত্যন্ত মনোযোগের সাথে কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরে আসেন, এই যে যেমন আপনার আছে
কি আছে? দ সমান সমান ধ। সাপোজ আপনি এখানে একটা লিখলেন যোদ্ধা, ঠিক আছে, সমান সমান এখন আসে এইখানে কিন্তু একই জু, ঠিক আছে, এটার জন্য কিন্তু আমি কি লিখলাম জু। আর এইখানে দেখেন এই যোদ্ধার মধ্যে শব্দটা কিন্তু এরকম যোদ্ধা, রাইট? এরকম না? তাহলে আমার এখানে যে দ আসলো, এই দর বদলে কি হবে ধ, তার মানে কি আসতেছে যুদ্ধ। এইখানে যে ধা আছে, এই ধার বদলে বসে হলো 30, এই ধার বদলে কি বসে 30 বসে। হ্যাঁ, এটাই 30টা কেন বসলো, কি কারণে বসলো, এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আমি আজকের ক্লাসে আপনি বসা বুঝাইলাম হলো গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে রস্যকার। এবং আপনি দেখেন এখানে কিন্তু আমরা বলছি প্রকৃতির, আমি দুইটা পরিবর্তনই কিন্তু এখানে খেয়াল করতেছি। দেখেন আপনি যদি এইভাবে লেখেন যোদ্ধা, তাহলে কি আমাদের এটা প্রকৃতি, এটা প্রত্যয়, কারণ আগের অংশটা কিন্তু প্রকৃতি। আমি বলছি প্রকৃতির, এই যে প্রকৃতি যেটা আছে আমাদের, প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, আদি স্বর কি আছে ওকার আছে, তাই এটা ওকারের বদলে কি হলো রস্যকার। প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন, দ থাকলে কি হবে ধ, এই যে আমার চলে আসলো কি যুদ্ধ। আর ধা এর বদলে বসে হলো 30, এটা আমরা পরে জানবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে জানবো। কিন্তু এইখানে আপনার গুণ বৃদ্ধি অর্থাৎ মোট কথা প্রকৃতির আদি স্বরের পরিবর্তন এবং প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন, এই দুইটা বিষয় যদি আপনি ব্রাদার ঠিক না হয়, বন্ধু আপনার যদি এটা ঠিক না হয়, তাহলে আপনি কিন্তু প্রকৃতি প্রত্যয় যতই করেন আপনার মাথার ভিতরে প্রবেশ করা খুবই খুবই মুশকিল হবে। তো আমরা অলরেডি এখানে যে কয়টা আছে সবগুলোর ব্যাখ্যা করেছি। তো আমরা দেখেন আজকের ক্লাসে আমরা যা শিখলাম যে যখন আমরা একটা শব্দকে ভাঙবো, ভাঙার পরে আমরা যখন প্রকৃতি অংশটা পাবো, এই প্রকৃতি অংশটা যেমন ক্রিয়ার যে প্রকৃতি সেটা নাম হলো ধাতু, আর নামের যে প্রকৃতি তার নাম হলো প্রাতিপদিক। তো এই প্রকৃতি অংশের মধ্যে আমরা লক্ষ্য করব প্রকৃতির আদি স্বর আর হলো প্রকৃতির শেষ বর্ণ, এই দুইটার কিন্তু পরিবর্তন ঘটে। যেমন আপনার কাছে মনেই হতে পারে, সাপোজ মনে করেন আমি একটা শব্দ লিখলাম মানব, রাইট? আচ্ছা, মানব, এটা কি আপনার একবারই কিন্তু উচ্চারণ হইতেছে মানব, মানব, আপনি কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারতেছেন না। তাহলে এই বর শেষে কি আছে আপনার, এই যে বর শেষে আছে কিন্তু একটা স্বরীয়, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি মানব যোগ অ, এই অটাকে বলা হয় কি স্ন, আমরা পরে বুঝবো। কিন্তু আপনি দেখেন খেয়াল করেন, এটা যখন আমরা প্রকৃত প্রত্যয় ভাঙবো, মা আকার আছে, আচ্ছা যেহেতু আকার আছে তাহলে কি হয়ে যাবে, আকারটা শেষ অকার হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে দন্তের ন আছে, এই যে লিখলাম দন্তের ন। লাস্ট বর্ণ কি আছে ব, বর বদলে কি বসে রস্যু, এই যে দিয়ে দিলাম রস্যু, বর বদলে কি বসে রস্যু। আচ্ছা, তারপরে কি দিলাম, আচ্ছা এই যে হয়ে গেল সমান সমান মানব। এরকম দানব আপনি করতে পারেন। এই যে যে ব্যাপারটা, এই যে যে কাহিনীটা, এখানে কিন্তু আমরা রুলসটা ফেলছি কি গুণ বৃদ্ধি রুলস, অর্থাৎ মোট কথা আপনি গুণ বৃদ্ধি বলেন আর যাই বলেন, রুলসটা হলো প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন, প্রকৃতির আদি স্বরের পরিবর্তন, প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন। ভিডিওটা বারবার পুশ করে দেখে দেখে আপনার ব্রেনটাকে একদম পরিষ্কার করে ফেলুন, তাহলে আপনি পরবর্তী ক্লাসে ভালো বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।